হয়েছে তাদেরকে আমরা ঈদ উপহার হিসেবে কিছুটা আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছা উপহার আমরা দিয়েছি। আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা এখন না হলে দুদিন আগে পরে হলেও আমরা আমাদের জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে এটা করব। সারা বাংলাদেশের মানুষই আমাদের ডাকে উদ্বুদ্ধ হয়ে রাজপথে অন্তত দীর্ঘ 7-8 বছরের লড়াই করেছে। বাংলাদেশের এই 1.5 দশকের ফ্যাসিবাদের আমলে 2018 সালের পরে বিশেষ করে মানুষ এক প্রকারে হাল ছেড়ে দিয়েছিল জাতীয় নির্বাচনের পরে, যে না রাজনৈতিক দলগুলোই কম্প্রোমাইজে চলে গেছে 5-7টা সিটের দিকে। এই দেশে শেখ হাসিনার জীবদ্দশায় বোধহয় আর পরিবর্তন হবে না। সেখানে আমরা যখন ক্রমাগত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা পরিবর্তনের লড়াই মানুষকে আহ্বান জানিয়েছি এবং আমরা রাজপথে নেমেছি, সেই লড়াই করতে গিয়ে আমরা অনেক ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা সেটা অব্যাহত রেখেছি। এটা মানুষকে এনকারেজ করেছে, এটা মানুষকে উৎসাহিত করেছে, মানুষের মনে আশার সঞ্চার করেছে। যেমনটি আমাদের বিশেষ করে একেবারে বলতে গেলে যে আন্দোলন সংগ্রামে এই শ্রেণীর মানুষের উপস্থিতি কম, সে ধরনের এলিট কিছু লোকজন বলেছে, ভাই আপনি যে রিমান্ডের মধ্যে থেকেও বলেছিলেন যে 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে, এই কথা শুনে আমার মেয়েরা, আমার ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ায় পড়ে, ওরা ইউকেতে পড়ে, ওরা আন্দোলন সংগ্রামের লোক না, কিন্তু তারা বলেছে বাবা পতন হয়ে গেছে, আর একটু বাকি আছে, আমরা এই সময় রাস্তায় নামবো। তো তারা রাস্তায় নেমেছে। তো এই ধরনের অনেক মানুষ শুধুমাত্র এই জুলাই না, এই 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের পর, আমাদের উত্থানের পর আমরা তো কখনো কম্প্রোমাইজ করি নাই। আমরা একটা ধারাবাহিকভাবেই গণতান্ত্রিক লড়াই সংগ্রাম এবং মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আমাদের প্রচেষ্টা চালিয়ে গেছি। বিভিন্নভাবে মানুষ এটাতে উৎসাহিত হয়ে রাস্তায় নেমেছে। তারা অনেকেই গ্রেপ্তার হয়েছে, অনেকে হামলার শিকার হয়েছে, অনেকে লাঞ্ছিত হয়েছে, অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অনেকেই নিজের প্রচেষ্টায় বিভিন্নভাবে কাটিয়ে উঠছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বিদায়, এই বিদ্রোহের এই বিপ্লবের বীজটা বপন করেছি বিদায় এই গণ অভ্যুত্থানটা হয়েছে। পৃথিবীতে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারো বিকল্প কেউ না, এটা সত্য। কিন্তু এটাও আবার একটা বাস্তবতা, কিছু মানুষের দ্বারা, কিছু সংগঠনের দ্বারা, কিছু ব্যক্তির দ্বারা সমাজের একটা বৃহৎ পরিবর্তন হয়। আমরা সেই পরিবর্তনের চেষ্টাটা করেছিলাম বিধায় হয়তো পরিবর্তনের চোখ বেশি হয়েছে। আদারওয়াইজ হয়তো আমরা চেষ্টা না করলে পরিবর্তনটা হয়তো আর পরে হতো, কিন্তু পরিবর্তনটা হতো, টুডে অর টুমরো পরিবর্তনটা হতো। পরিবর্তন এটা বিশ্বের নেচার, পরিবর্তনটা হতো, যে আমরা সেটা এগিয়ে এনেছি। তো এই যে আমাদের কন্ট্রিবিউশন, এই যে আমাদের স্যাক্রিফাইস, এতে যে কমিটেড ভাবে ডেডিকেশন নিয়ে যে একটা টিম কাজ করেছে সারা বাংলাদেশের ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের, সেই সমস্ত সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোটা আমাদের প্রথম দায়িত্ব আমরা মনে করি। এই লোকগুলোই কিন্তু এই আলোটা ছড়িয়ে দেওয়ার জন্য, যদি বিদ্যুতের লাইন দেওয়ার মতো হলেন, তার বিভিন্ন জায়গায় টেনে দিয়েছে, তারপরে এক জায়গা থেকে সুইচ করেছে, আলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দলের যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের বিষয়ে আমাদের একটা বিশেষ অবশ্যই খোঁজ খবর রাখাটা প্রয়োজন। গোটা শহীদদেরই খোঁজ খবর আমাদের রাখা দরকার। তারপরে আপনার পাশের লোকজনের বিষয়ে, আপনার প্রতিবেশী, ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক আগে আদায় করতে বলছে, সেই জায়গা থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেন এই বিষয়টা মাথায় রাখি। পাশাপাশি এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পূর্বে রাজনীতি ছিল বাংলাদেশে এক ধরনের, এখন রাজনীতি আরেক ধরনের। এই রাজনীতিটা আমাদের আরো বেশ কিছুদিন করতে হবে, আমাদের যদি সম্ভাবনাটাকে আমরা সাফল্যে পরিণত করতে চাই। বাংলাদেশে এখনো নেতৃত্বের একটা ব্যাপক সংকট আছে, রাজনীতিবিদদের প্রতি আস্থার একটা সংকট আছে। গণ অধিকার পরিষদ গত 7-8 বছরের যে ডেডিকেশন, যে কমিটমেন্ট দেখিয়েছে, তাতে গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। যদি আপনারা সেটা বাস্তবায়নে কিছু পদক্ষেপ নিতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ একটা হতে পারে জাতীয় ঐক্য, যেটা রিজু ভাই বলেছে, সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের জায়গা থেকে ভূমিকা রাখা, জাতীয় সংকট, রাজনৈতিক সংকটে আমাদের প্রস্তাবনা, আমাদের আন্দোলন সংগ্রাম সেটাকে অব্যাহত রাখা, এবং একইভাবে আমাদের নেতা কর্মীদেরকে, সংগঠনকে সুশৃঙ্খল করা, আমাদের দুর্বল নেতা কর্মীদেরকে যারা আর্থিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, রাজনৈতিকভাবে পিছিয়ে আছে,
তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা। বিশেষ করে আমরা যদি কেউ ভালো একটা অফিসে চাকরি করি, ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের অন্য ভাই বোনেরা যেন সেখানে একটা জায়গা পেতে পারে, তাদের যেন একটা ব্যবস্থা হয়, সেই জায়গাটা যেন আমরা আমলে রাখি। পাশাপাশি সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আর্থিক, মানসিক, বুদ্ধিভিত্তিক যে যেখান থেকে পারি সহায়তার জন্য অব্যাহত রাখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুন, সকলের পরিবারের উপরে, ব্যক্তির উপরে রহমত নাজিল করুন এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমার এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ।